আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 13 জনের পর ফাইজার ও সিনোফার্মার করোনা ভ্যাকসিন দেওয়া শুরু, আগে পাবেন নিবন্ধিতরা। হেফাজতে 33 সদস্যের নতুন কমিটি, বাবুনগরী আমির মামুনুল হক সহ রাজনৈতিক পরিচয়ধারীরা বাদ। মিরপুরে গ্যাস বিলের 10 কোটি টাকা অভিনব প্রতারণায় হাতিয়ে নেওয়া ফারুক র্যাবের হাতে গ্রেপ্তার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। 13 জনের পর থেকে ফাইজার ও সিনোফার্মার করোনা টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর মহাখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রাতেই দেশে আসছে ফাইজারের টিকার ডাইলুয়েট মিশ্রণ। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2021-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, সারা দেশে 2,22 লাখ শিশুকে খাওয়ানো হবে এই ক্যাপসুল। পরে তিনি সাংবাদিকদের জানান, 13 জুন চীনের সিনোফার্ম থেকে আসছে 6 লাখ ডোজ টিকা, হাতে আছে ফাইজারের 1,620,000 ডোজ টিকা। 14 তারিখ থেকে আবারও শুরু হবে টিকা দেয়া। বিশেষ কোনো শ্রেণীকে নয়, সিরিয়াল অনুযায়ী নিবন্ধিতরাই টিকাগুলো পাবেন বলে জানান তিনি। আমরা ফাইজার ভ্যাকসিন এবং সিনোফার্মের ভ্যাকসিন যেটা দিচ্ছে, আমরা এটা দুইটাই চলমান থাকবে। এটা আশা করি যে ভ্যাকসিনটি 13 তারিখে আসবে, 13 তারিখে আসার পরে থেকেই আমাদের ফাইজার ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়ে যাবে, দেওয়া শুরু হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সিনোফার্মের সঙ্গে আগামী 3 মাসের মধ্যে 1.5 কোটি টিকা পাওয়ার চুক্তি হচ্ছে। সিনোভ্যাক টিকা দেওয়ার পাশাপাশি যৌথ উদ্যোগে বাংলাদেশের টিকা তৈরিতেও আগ্রহী। আর রাশিয়ার টিকা পেতে চুক্তি খসড়া পর্যায়ে আছে বলেও জানান মন্ত্রী। রাশিয়াও ইতিবাচকভাবে আমাদের এই ভ্যাকসিনের বিষয়ে তারা গ্রহণ করেছে এবং তারা ভ্যাকসিন আমাদের দেশে তৈরিও করতে চায় এবং আমাদেরকে তারা দিবেও। এখন সময়টা বলতে পারি না, যত তাড়াতাড়ি সম্ভব তারা দিবে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসেবে একজন করোনা রোগীর জন্য সাধারণ শয্যায় প্রতিদিন 15,000 টাকা এবং আইসিইউতে 50,000 টাকা খরচ হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন 12,869 জন। গত 24 ঘন্টায় 17,169 জনের নমুনা পরীক্ষা করে 1,970 জন শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.47%। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 8,12,960 জন। একই সময়ে 1,918 জন সহ মোট 7,53,240 জন সুস্থ হয়েছেন। 13 জুনের মধ্যে চীন থেকে আরও 6 লাখ করোনা টিকা দেশে পৌঁছাবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সংসদে বাজেট আলোচনায় তিনি দাবি করেন, স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতিকে ছাড় দেওয়া হয়নি। এ খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানান তিনি। এদিকে সংসদের অধিবেশনে পাশ হয়েছে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট। তার আগে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হচ্ছে তার বেশিরভাগই অপচয় হচ্ছে। দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও কোনো শাস্তি হচ্ছে না, বরং যেসব সাংবাদিক স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলছেন তারাই হেনস্থার শিকার হচ্ছেন। অর্থমন্ত্রী বাজেটে টিকা দেওয়ার যে পরিকল্পনা করেছেন তাতে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে সময় লাগবে 10 বছর। করোনার নমুনা পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা শিশু হাসপাতালের 2 কর্মকর্তার বিরুদ্ধে। সরকার নির্ধারিত ফি 100 টাকা হলেও জনপ্রতি 5,000 টাকা করে নিত তারা। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির এরই মধ্যে অনিয়মের সত্যতা পেয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালের পরিচালক। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট।
কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান শিশু হাসপাতালের 2 কর্মচারীর যোগ সাজশে করোনার নমুনা পরীক্ষা করাতো চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে। এজন্য তারা জনপ্রতি 5,000 টাকা করে নিতেন। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিঙ্কর ঘোষ এবং জুনিয়র অফিসার অ্যাডমিন আতিকুল ইসলাম টাকা লেনদেন সহ নমুনা সংগ্রহ সরঞ্জাম সরবরাহ কাজে জড়িত ছিলেন। তদন্ত কমিটির রিপোর্টে এসব তথ্যের সত্যতা মিলেছে। অভিযুক্ত আতিকুল এ ব্যাপারে কথা বলতে নারাজ। তার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিরও অভিযোগ রয়েছে। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিঙ্কর ঘোষ বলছেন তারা ষড়যন্ত্রের শিকার। তিনি যে পদে আছেন তা চিকিৎসকদের পদ হলেও দুর্নীতির মাধ্যমে সেখানে নিয়োগ পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের রিকোয়েস্টে আমরা করতে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা করার আগে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে আমরা কনসার্ন নিয়েছি। এটা আমাকে একটু সোশ্যালি বলেন, মেন্টালি বলেন, আর যেভাবে বলেন আমাকে একটু হ্যারাস করা ছাড়া আর কিছুই না। তদন্ত কমিটি মনে করে এই দুজনের জন্য শিশু হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির রিপোর্ট গৃহীত হয় ব্যবস্থাপনা বোর্ডে এবং তাদের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বলে। আত্মপক্ষ সমর্থন করার পর 2 জন কর্মকর্তাকে করার পরে ব্যবস্থাপনা বোর্ড একটা অধিকতর তদন্ত কমিটি করে একজনের মাধ্যমে, যা এখন প্রক্রিয়াধীন আছে। যে রিপোর্ট আমরা পাওয়ার ভিত্তিতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে ঢাকা শিশু হাসপাতালের চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জেকেজি রিজেন্ট সহ কয়েকটি প্রতিষ্ঠান কোভিড-19 পরীক্ষার নামে অনিয়ম করে সমালোচনার জন্ম দিয়েছিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে আমদানি রপ্তানির কাজে নিয়োজিত ট্রাক শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিপি মোতায়েন করা হয়েছে। একই সাথে অনুপ্রবেশকারীদের ঠেকাতেও বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। বেনাপোল ক্যাম্পের বিজিপি অধিনায়ক জানিয়েছেন, ভারতে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় শ্রমিকরা যাতে বেনাপোলে এসে অবাধে চলাফেরা করতে না পারে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য হয়, সেজন্য বাড়ানো হয়েছে টহল। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের 49 বিজিপি ব্যাটালিয়নের 14টির বিওপির 22টা টিম 24 ঘন্টা তাদের কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক। জুনায়েদ বাবুনগরীকে আমির করে হেফাজত ইসলামের 33 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন মামুনুল হক সহ জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতারা। সকালে সংগঠনটির মহাসচিব হাফিজ নুরুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। ফজলে রাব্বি রিপোর্ট। কমিটি ভেঙে দেওয়ার 1.5 মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল হেফাজতে ইসলাম। 33 সদস্যের নতুন কমিটিতে মামুনুল হক সহ কয়েকজন নেতা বাদ পড়লেও আমির ও মহাসচিব পদে আগের নেতারাই রয়েছেন। আমির পদে থাকছেন জুনায়েদ বাবুনগরী, মহাসচিব পদেও নুরুল ইসলাম জিহাদি রয়েছেন। মরহুম শাহ আহমেদ শফির বড় ছেলে ইউসুফ মাদানিকে রাখা হয়েছে সহকারী মহাসচিব পদে। দায়িত্ব পালন করতে পারে কি না এটার জন্য আমাদের একটু আশঙ্কা আছে এবং আমরা এটা খুশি। এই জন্য একটা দিনী কাজ, ধর্মীয় কাজ, আধ্যাত্মিক কাজ, এটা যদি বাস্তবায়ন হয়, এই খেদমত আমাদের দ্বারা হয়, তো আমরা অবশ্যই খুশি। সংবাদ সম্মেলনে জিহাদি জানান, আগের কমিটির যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের নাম এই কমিটিতে নেই। হেফাজতের নতুন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে বলেও জানান তিনি। যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন, আমাদের মুরব্বীর ঘোষণা, সেই হিসাবে অরাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মসূচি এই কমিটি সবসময় থাকবে। 25 এপ্রিল রাজনৈতিক সংগঠনের পরিচয় থেকে বেরিয়ে আসার অঙ্গীকার জানিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। ওই দিনই সংগঠনটির প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত শাহ মুজিবুল্লাহকে প্রধান উপদেষ্টা করে 5 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুরে তিতাস গ্রাহকদের গ্যাস বিলের 10 কোটি টাকা আত্মসাতের মূল হোতা ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে র্যাব 4-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, এর সাথে আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 1,500 গ্রাহকের 10 কোটি টাকা আত্মসাতের মূল হোতা ফারুক মিরপুরে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিলের টাকা সংগ্রহ করত। কিন্তু টানা 2 বছর গ্রাহকদের টাকা জমা না দিয়ে নিজের কাছে রাখেন প্রতারক ফারুক।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের বিল না পেয়ে যখন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মাইকিং করেন তখনই বিষয়টি জানাজানি হয়। এরপর ফারুক তার 3টি প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে চলে যায়। প্রথম দিকে গ্রাহকদের কাছ থেকে কিছু টাকা তারা জমা করছে, অনলাইনে সে কিন্তু রিসিপ্ট সহ ব্যাংকের যে সিল মোহর থাকে সবগুলোই সে ব্যবহার করছে, ভুয়া সিল ছাপ্পর ব্যবহার করছে, যার ফলে প্রথম দিকে গ্রাহকরা সহজেই এটা তাদের এলাকাতেই পরিশোধ করতে পারতেছে, সহজে করতে পারছে। কিন্তু পরবর্তীতে এটি তার এই প্রতারণা ধরা পড়ে। এসএসসি পাস ফারুক অটুট বন্ধন নামে একটি এমএলএম ব্যবসারও প্রতিষ্ঠাতা। সেখান থেকেও গ্রাহকদের অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। এখানেই থেমে নেই ফারুকের প্রতারণা। মোবাইল ব্যাংকিং সেবার নামে তিনি বিকাশ নগদের মতো নবক্যাশ নামে একটি সেবাও চালু করেন, যা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন বিপুল অঙ্কের টাকা। তার একটি এমএলএম কোম্পানি আছে যেটির নাম হলো অটুট বন্ধন, এর মাধ্যমেও সে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে স্বীকার করেছে। নবক্যাশ নামক এক ধরনের ব্যাংকিং সেবা সে চালু করেছিল, এর মাধ্যমেও জনগণের এবং গ্রাহকদের একটা বিপুল অঙ্কের টাকা সে আত্মসাৎ করেছে। তিতাসের কোনো কর্মকর্তা এ প্রতারণা ব্যবসার সাথে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। ব্যাংকিং শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নিরপেক্ষ সরকার ও পুনর্গঠিত ইসির অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঠিক সময় বিএনপি আন্দোলনের ডাক দেবে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ১৫ দিন ব্যাপী ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের আয়োজনে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনসমর্থনহীন সরকার প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। খুব পরিষ্কার কথা, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুতরাং দে মাস্ট গো, তাদেরকে যেতে হবে, গিয়ে একটা নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমেই এই পরিবর্তনটা আসবে। আমাদেরকেই করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। যে বিএনপি ডাক দিচ্ছে না কেন? বিএনপি তখনই ডাক দেবে যখন বিএনপি মনে করবে যে ডাক দেওয়ার সময় হয়েছে। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী যুবদল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি হিসেবে দলকে সংগঠিত করার আহ্বান জানান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া আমাদের নেত্রী, যাকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে, সেখানে তিনি অসুস্থ অবস্থায় অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছেন, তাকে আমরা মুক্ত করতে পারবো না। এছাড়াও একই স্থানে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর কর আইনজীবীদের আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী লীগ নেতারা জিয়া পরিবারকে নিয়ে মিথ্যাচার করছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাঙালির মুক্তির সনদ ৬ দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকা হরতালে নিরস্ত্র জনতার উপর গুলিবর্ষণ করে পুলিশ ও তৎকালীন ইপিআর। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনুমিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন শহীদ হন। তাদের রক্তে ৬ দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ। পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে ডাকা জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। এদিকে ৬ দফা দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। স্বাধীনতার ৫০ বছর পরেও বিএনপি স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে এমন মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সনদ ৬ দফা
1966 সালের এই দিনে বাঙালির মুক্তির সনদ 6 দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকা হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলি চালায়। এতে 11 জন শহীদ হন। দিনটি পালন উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী হতো, তাহলে তারা 7ই মার্চ 7ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচন বয়কট করে। এ সময় নেতারা আরও বলেন, প্রকৃত স্বাধীনতা সেই দিনই আসবে যেদিন দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকার এবং বিরোধী দলে থাকবে। কোনো দেশে স্বাধীনতার 50 বছর পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে তারা এখনও রাজনীতি করে। আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবারে প্রস্তাবিত বাজেট করোনার দ্বিতীয় ধাক্কাকে গুরুত্ব দিয়ে তৈরি হয়নি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এটিএন বাংলা স্টুডিওতে জাতীয় বাজেটের পর্যালোচনা নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, মহামারীতে দরিদ্র হওয়া মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া বেকার যুবক ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য নেই তেমন পরিকল্পনা। তবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাজেট বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো দিনে দিনে কাটিয়ে উঠছে সরকার। আদিন সজীবের আরেকটি রিপোর্ট। আগের বছরগুলোর মতোই এবারও প্রস্তাবিত বাজেট নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাস্তবতার প্রতিফলন নেই এবারের বাজেটে, আবার কেউ মনে করেন সময় উপযোগী এই বাজেট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তাই মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও আশা করেন এই বাজেটের সুফল পাবে দেশ ও জনগণ। সূর্যের আলো যেমন সকালের সমান পায় না, প্রবৃদ্ধির ফলও সকলের উপর সমান পড়ে না, কম বেশ হয়, বাস্তবায়ন কম হয়, অপচয় হয়, এগুলো আমরা সচেতন। আমাদের সরকার প্রধান, আমি এটা জোর গলা বলতে পারি সাহস নিয়ে, তিনি প্রতিনিয়ত এটা মোকাবেলা করেন, তিনি চান এগুলা সরে যাক। তবে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের চিহ্নিত করে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা নতুনভাবে গরিব হয়েছে তাদের আপনি কোনো সময় ঋণ সহায়তা দিয়ে তাদের উন্নতি করতে পারবেন না, তাদের প্রত্যক্ষ অর্থ সহায়তা দিতে হবে। পৃথিবীর সব দেশেই তাই করা হয়। বাংলাদেশে আমাদের সে অর্থ সহায়তা দেওয়ার পরিমাণ 0.5% ওনার জিডিপির আর কি, এবং এবারও যেটুকু বাড়ানো হয়েছে সেটা সামান্যই। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। অর্থমন্ত্রী যেটি বলেছেন যে প্রতি মাসে 25 লক্ষ করে ভ্যাকসিন প্রদান করা হবে, তাহলে সেই ভ্যাকসিন আসলে কত বছরের মধ্যে আমাদের এই জনগোষ্ঠীকে কভার করবে সেই দিক নির্দেশনা কিন্তু বাজারের মধ্যে ছিল না। সেই কারণে এই ভ্যাকসিনেশনটাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে জীবন জীবিকার যে বাজেটটি, সেই বাজেটটি বাস্তবায়ন কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। যদিও বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু অতি দরিদ্র এবং মধ্যবিত্তের জন্য কতখানি উপকারভোগী বাজেট হবে সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। অনুষ্ঠানে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষাসহ দুর্যোগ ব্যবস্থাপনা খাতে আরও বরাদ্দ বাড়ানোর কথা বলেন আলোচকরা। নিরাপত্তা বলয়ের জন্য যেই টাকা আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জীবনযাপনের জন্য যথেষ্ট না। চট্টগ্রামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের পরিবর্তে জেলখাটা নিরাপদ মিনুকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি মূল আসামি কুলসুমকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কুলসুমের স্বাক্ষর জালিয়াতি করে যারা হাইকোর্টে জামিন আবেদনকারী আইনজীবী ও তদবিরকারীদেরও তলব করেছে আদালত। আগামী 28 জুন হাইকোর্টে হাজির হয়ে এই বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা সহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রাজশাহীর পবাই আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 2 শিশুসহ 4 জন নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে জেলার কাটাখালী থানাধীন চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জের মহিনন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আরও একজন।
সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও 2 দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা কত তা এখনও জানা যায়নি। সন্ধ্যা 6:30টার দিকে 2 দফায় কেঁপে ওঠে এই বিভাগ। 9 দিন আগে কয়েক দফা ভূমিকম্প হয়েছিল সিলেটে। এতে বেশ কয়েকটি বাড়ি ও মার্কেট ঝুঁকির মুখে পড়ে। মালদ্বীপে সরকারি সফর শেষে সকালে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সফরকালে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া আহমেদ দিদির সাথে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মালদ্বীপে রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানান সেনাপ্রধান। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করেন জেনারেল আজিজ আহমেদ। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আবদুল্লাহ সালামের আমন্ত্রণে 2 বছর মালদ্বীপে গিয়েছিলেন জেনারেল আজিজ। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টিটিএবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেসার্স ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। 2020 এবং 2022 মেয়াদের জন্য তিনি নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে টিটিএবি সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাজেট শিল্প ও ব্যবসা বাণিজ্য সহায়ক হলেও করোনায় আয় কমে যাওয়ার ক্ষতিগ্রস্ত প্লাস্টিক শিল্পে কর অব্যাহত সহায়তা চান তারা। রাজধানীতে প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের 2021 ও 22 সালের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। কর্মসংস্থান বাড়াতে প্লাস্টিকের কাঁচামাল অ্যালুমিনিয়ামের ব্লিস্টার ফয়েলের আমদানি শুল্ক 5 থেকে কমিয়ে 1 ভাগ করার প্রস্তাবও দেন তারা। গার্মেন্ট যে 18 বিলিয়ন 20 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে, এখানে কিন্তু 700 মিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য কিন্তু আছে। এই সব প্লাস্টিক পণ্যের উপরেও কিন্তু উনি কর্পোরেট ট্যাক্স বেনিফিটটা পাচ্ছেন। আমি প্রস্তুতকারক, আমি কিন্তু এই বেনিফিটটা পাচ্ছি না। সেই কারণে আমি বলছি যে আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বেলাতে গার্মেন্টসকে যেভাবে আপনি বেনিফিট দিচ্ছেন, আমাকেও আপনি বেনিফিট দেন, তাহলে আমি উৎসাহিত হব এবং এতে কিন্তু সরকারের লস হবে বলে আমার মনে হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যে কোনো ধরনের বিদেশি প্রভাব ঠেকাতে সম্প্রতি উত্তর কোরিয়ায় নতুন এক আইন পাশ হয়েছে। এই আইনে বলা হয়েছে, কেউ যদি ভিনদেশি সিনেমা দেখে, পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নতুন এই আইন অনুযায়ী যদি কেউ দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানি কোনো ভিডিওরও বড় চালানসহ ধরা পড়ে, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। এমনকি কেউ যদি বিদেশি সিনেমা দেখা অবস্থায় ধরা পড়ে, তবে তার 15 বছরের কারাদণ্ড দেওয়া হবে। উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উন রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে জানিয়েছেন, তিনি বিদেশি ভাষা, পোশাক এবং চুলের ছাড় বন্ধ করতে চান। ঢাকা 14 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের একাধিক প্রার্থী। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মিসেস মাকসুদা হক। একই আসন থেকে মনোনয়নপত্র তোলেন দারুস-সালাম থানা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভার থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ আজিজুল ইসলাম। গত 4 এপ্রিল আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় এই আসনটি। আগামী 14 জুলাই এই আসনে ভোট গ্রহণ হবে। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ম্যাচে আর কিছুক্ষণের মধ্যে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 2003 সালের পর সুনীল ছেত্রীদের বিপক্ষে কখনোই জেতা হয়নি বাংলাদেশের। 18 বছর আগে সবশেষ জয়ের পর 7 ম্যাচ খেলে 3টিতে হেরেছে লাল সবুজ দল আর ড্র করেছে 4টিতে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসেবে এখনও পর্যন্ত 29 বারের মোকাবেলায় ভারত জিতেছে 15 বার, আর তপু বর্মনদের জয় মাত্র 3টিতে। বাকি 11 ম্যাচে ড্র হয়েছে। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে রাত 8টায় মুখোমুখি হবে দুদল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে একই দিনে হেরেছে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে 16 রানে পরাজিত হয় সাকিব আল হাসানের দল। আগে ব্যাট করে 5 উইকেটে 161 রান তোলে শেখ জামাল। 34 বলে 66 রান করে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন নুরুল হাসান সোহান। জবাবে 8 উইকেটে 145 রান সংগ্রহ করে মোহামেডান। 3 উইকেট নেন এনামুল। এর আগে বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি 8 রানে আবাহনীকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। আগে ব্যাট করে ইমতিয়াজ হোসেনের 66 রানে 6 উইকেটে 164 রান সংগ্রহ করে খেলাঘর। জবাবে 5 উইকেটে 156 রানে থামে মুশফিকুর রহিমের ইনিংস। সামাজিক অবক্ষয় দূর করতে কিংবা প্রতিরোধ করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে জাতীয় ডজবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন কর্মকর্তারা। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে 8টি করে মোট 16টি দল অংশ নিচ্ছে। পরাগ আরমানের রিপোর্ট। এদেশে একেবারে নতুন খেলা ডজবল। অনেকটা কাবাডি আর হ্যান্ডবলের মিশেলে তৈরি এই খেলা। প্রতি দলে 10 জন করে খেলোয়াড় থাকে আর 6 জন করে খেলায় অংশ নেন। 2 কোর্টের মাঝখানে 3টি করে মোট 6টি বল থাকে। রেফারি বাঁশিতে ফু দিয়ে খেলা শুরু করার সঙ্গে সঙ্গেই দলের 4 জন খেলোয়াড় বলগুলো নিয়ে একে অন্যের দিকে ছুঁড়ে মারেন। জাতীয় প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে নতুন এই খেলাটির উদ্বোধন হলো আজ। খেলাটি প্রসারের ব্যাপারে কর্মকর্তারা আশাবাদী। এবং নতুন কিছু খেলা যেগুলো বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে একটা ডজবল খেলা, এবং এই খেলার পৃষ্ঠপোষকতা করতে পেরে ওয়ালটন অত্যন্ত গর্বিত। এবং আমরা মনে করি যে এই খেলাটাও গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে এবং এই খেলার মাধ্যমে অনেক খেলোয়াড়, নতুন খেলোয়াড় তৈরি হবে। প্রথমবারের মতো আয়োজিত এই জাতীয় ডজবল প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে 8টি করে মোট 16টি দল অংশ নিচ্ছে। খেলাধুলা সামাজিক অবক্ষয় রোধে সম্ভব বলে মন্তব্য করেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার কর্মকর্তারা। এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সারা বাংলাদেশের যে কোনো ছোটোখাটো খেলাকেও প্রমোট করবার চেষ্টা করে। একই সাথে আজকে সমাজে যে মাদকের অপব্যবহার, যে কিশোর গ্যাং হচ্ছে, যে আপত্তিজনক অ্যাপসগুলোর মাধ্যমে আমাদের তরুণ তরুণীরা নানাভাবে প্রভাবিত হচ্ছে, এসব প্রতিহত করবার জন্য এই ধরনের খেলাধুলাকে অবশ্যই আমাদেরকে প্রমোট করতে হবে। টেলিভিশনের যে কাজ, এই যে ইয়াং জেনারেশনকে ভালোভাবে ধাবিত করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা নতুন খেলাকে আমরা প্রমোট করে থাকি, নতুন খেলাকে আমরা সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। ডজবলের এই প্রতিযোগিতা চলবে 9 জুন পর্যন্ত। নারী ও পুরুষ বিভাগের শীর্ষ 3 দলকে ট্রফি ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 13 জুনের পর ফাইজার ও সিনোফার্মার করোনা ভ্যাকসিন দেওয়া শুরু, আগে পাবেন নিবন্ধিতরা। হেফাজতের 33 সদস্যের নতুন কমিটি, বাবুনগরী আমির মামুনুল হক সহ রাজনৈতিক পরিচয়ধারীরা বাদ। মিরপুরে গ্যাস বিলের 10 কোটি টাকা অভিনব প্রতারণায় হাতিয়ে নেওয়া ফারুক র্যাবের হাতে গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।